এর আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের গল্পটা না হয় সেখান থেকেই শুরু করি। দেখুন, আমরা হচ্ছে মধ্যবিত্ত। একটা চাকরি বা ছোট একটা ব্যবসা, দু কামরার ফ্ল্যাট, ইএমআইতে কেনা একটা গাড়ি, মাঝে মাঝে এদিক ওদিক বেড়াতে যাওয়া, এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু যদি নিজের গাড়ি নিয়ে বিদেশ যাত্রা করা যায়, তাহলে যে কোনো মধ্যবিত্ত বাঙালির কাছে সেটা হয়ে ওঠে বড়ই আনন্দের। হ্যাঁ, মানছি যে আমাদের এবারের জার্নিটা হচ্ছে কলকাতা থেকে নেপাল অবধি, কিন্তু তাও বিদেশ যাত্রা তো অন্তত নিজের গাড়ি নিয়ে তো যাওয়া যায়। তাহলে চলুন, আজকের ভিডিওতে থাকবে শিলিগুড়ি থেকে আমরা কিভাবে কান্নাম পেরিয়ে নেপালে থ্রিহান্টুতে পৌঁছলাম, এবং থাকবে সমস্ত তথ্য, কিভাবে কি কি কাগজ লাগে, কি ফর্মালিটিস পূরণ করতে হয়, কত টাকা লাগে, বা অন্যান্য কোনো নিয়ম আছে কিনা। একটাই অনুরোধ করব, ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যেমনটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কলকাতা থেকে এবারে শিলিগুড়ি নেই, এবারে আমরা যাচ্ছি কলকাতা থেকে নেপালে কান্নাম আর থ্রিহান্টু। এবারে দেখুন, নেপাল যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি একটা অন্য দেশে যাওয়া, আর নিজের গাড়ি নিয়ে অন্য দেশে যাওয়া মানে বেশ কিছু ফর্মালিটিস থাকে। এই ফর্মালিটিসে শুরু হয় হচ্ছে আপনার পানি ট্যাঙ্কির কাছে যে বর্ডার রয়েছে মেছুকা নদীর ওপরে, শিলিগুড়ির সেই পানি ট্যাঙ্কির ওই বর্ডারে আমরা আপাতত দাঁড়িয়ে আছি। আমি আমার ওই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ওই দিকটা দেখানোর পারমিশন নেই। ওখানে একটা কাস্টমস হাউস আছে এবং আমাদের আইটিবিপির যারা সেনা রয়েছেন তারা ডকুমেন্ট চেক করেন। কি ডকুমেন্ট লাগে আপনাদেরকে বলি তারও আগে, যে এই দিক থেকে আপনারা শিলিগুড়ির দিক থেকে আসবেন, এসে পানি ট্যাঙ্কি পৌঁছলেন। এবারে এই জায়গাটাতে থেকে কাঠমান্ডু হচ্ছে আপনার 459 কিলোমিটার, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 92 কিলোমিটার, ধুলাবাড়ি 9 কিলোমিটার। এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে? এইদিকে এই ব্রিজটা ঠিক ও পাশটাই হচ্ছে নেপাল। ইন্ডিয়ার দিকে আপনার কি ডকুমেন্ট দেখবে? ইন্ডিয়ার দিকে আপনার বেসিক্যালি একটা আইডি কার্ড দেখবে, এবং আইডি কার্ড দেখে একটা একটা করে গাড়িকে ছেড়ে দেবে। খুব সিম্পল। আর ওই দিকে গিয়ে আপনার ভানসার হবে। ভানসার মানে কি? নেপালে যেটাকে পারমিট বেসিক্যালি। তো সেই ভানসার হবে। ভানসারের জন্য বেশ কিছু টুকটাক ডকুমেন্ট লাগে। আপাতত এক এক করে গাড়ি এগোচ্ছে। এইখানে একটু গাড়ির ভিড় রয়েছে, একটা একটা করে গাড়ি এগোবে, আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেচি কাস্টমস অফিস। এইখানেই আমাদেরকে গাড়িটা পার্ক করতে হবে। গাড়িটা পার্ক করে আমরা আবার যাব। তো গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আমি চাইছি ইনিশিয়ালি একটু আনকাট করতে, তার কারণ হচ্ছে যে বেসিক ইনফরমেশানগুলো দিতে গেলে না একটু আনকাট টাইপের লাগে। তো আপনাদেরকে বলছি এক্ষুনি কী কী ডকুমেন্ট লাগে ইমিগ্রেশন বা নিজের গাড়ি নিয়ে এলে। এবারে আপনাদেরকে এই হাজার হাজার যে বিভিন্ন ভিডিওতে যে ভয়ঙ্কর কমপ্লেক্স কিছু প্রসেসের কথা বলা হয়েছে, সেই সমস্ত ননসেন্সগুলোকে বাস্ট করার পালা। ভেতরে কোনো ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে এটা কাস্টমস হাউস, এখানে ভিডিও করাটা একদম অ্যালাউড নয়। এবারে বলি আপনাকে কি করতে হবে। প্রথম, আপনি আপনার গাড়ির আরসিটাকে নিয়ে সেই আরসিটাকে নিয়ে আপনি কাউন্টার 1-এ যাবেন। সেখানে আপনার আরসিটা দেখাবেন, ওরা কম্পিউটারে একটা ফর্ম ফিল আপ করবে। কম্পিউটারে ফর্মটা ফিল আপ করে আপনাকে একটা ফর্ম বের করে দিয়ে দেবে। হলো, এখানে লাগবে আপনার 30 টাকা। 30 টাকা হয়ে গেল কাউন্টার 1। এবার আপনি কাউন্টার 2-তে যাবেন, ওই ফর্মটার আপনার আরসিটাকে হাতে করে নিয়ে সেখানে ফর্মটার সাথে আরসিটা, ফিজিক্যাল আরসিটাকে আরেকবার ভেরিফাই করবেন একজন অফিসার, নিয়ে তিনি একটা সই করবেন। হয়ে গেল। এবারে আপনি 3 নম্বর কাউন্টারে যাবেন। 3 নম্বর কাউন্টারে গিয়ে আপনার প্রথম বড় অ্যামাউন্ট দেওয়ার পালা। সেটা কি সেটা বলি। সেটা হচ্ছে, যদি আপনি নেপালি টাকা এখানে দেন তাহলে 600 নেপালি টাকা, গাড়ির কথা বলছি, ঠিক আছে? 600 নেপালি টাকা। আর যদি ইন্ডিয়ান কারেন্সিতে দেন তাহলে হচ্ছে 375 টাকা পার ডের হিসেবে। মানে ধরুন আমি একটা মাসের 1 তারিখে ঢুকলাম আর 5 তারিখে বেরোচ্ছি, তাহলে কি হলো? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ, 5 দিনের টাকা, ঠিক আছে? নাইট স্টে করছেন সেটা নয়, 5 দিনের টাকা গেল। ওকে, এই অনুযায়ী আপনি 375 টাকা করে কাউন্টার নাম্বার 3-তে জমা দিয়ে দিলেন। এরপরে কি? এরপরে হচ্ছে কাউন্টার নাম্বার 4-এ গিয়ে এই যে আপনি টাকাটা জমা দিয়েছেন, তার যে স্লিপটা পেয়েছেন, আগের যে কাগজটা পেয়েছিলেন, এইটা 2টো স্লিপ পাবেন আপনি। কাউন্টার নাম্বার 4-এ একজন মানুষ আছেন যিনি আপনার একটা স্ট্যাম্প মেরে দেবেন যে হ্যাঁ আরসি ভেরিফাইড এবং টাকাটাও পে করেছেন, সেটা স্ট্যাম্প দিয়ে দেবে।
স্ট্যাম্প দিয়ে দিল এবং নিজেদের কাছে একটা কপি তার রেখে দেবে, হয়ে গেল। এইখানে একটা পার্ট শেষ। এবারে বাইরে আবার বেরিয়েছে কাউন্টার 5 আছে, সেখানে আপনার একটা ছোট্ট প্রসেস আছে, বলছি এক্ষুনি। এবারে কাউন্টার 5-এর কথাটায় আসি। কাউন্টার 5-এ আপনাকে 320 টাকা জমা দিতে হবে। সেটা একদিনের জন্য হতে পারে, আপনার গাড়ি 5 দিনের জন্য যেতে পারে, 10 দিনের জন্য যেতে পারে। এই 320 টাকাটা হচ্ছে বেসিক্যালি রোড ট্যাক্স। এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার একটা লম্বা চওড়া ফাইন হতেই পারে, যদি এখানকার লোকাল পুলিশ আপনাকে ধরে। তাই ওই কাউন্টার 5-এর কাজটাকেও কমপ্লিট করে নেবেন, ডেফিনেটলি করে নেবেন। কিন্তু এই টোটাল কাজটা করতে আমাদের খুব বেশি হলে 10 মিনিট থেকে 15 মিনিট লাগলো। এই যে গল্পগুলো যে অনেকক্ষণ লাইন দিতে হয়, প্রচুর ডকুমেন্ট দেখতে চায়, অনেক ঝামেলা করে, ডাহা মিথ্যে কথা। আসলে কি জানেন তো, খুব কঠিন করে না দেখালে, খুব কঠিন করে না বললে ইউটিউবারের কলার তোলার জায়গাটা তৈরিই হয় না। তার কারণ হচ্ছে আপনাকে দেখে মনে হতে হবে ওইদিকে যে দেখেছো উনি কত স্ট্রাগল করছেন ব্যাপারটাতে, দেখেছো কত এলেমদার। দাদা কিচ্ছু নয়, আপনি আমরা সবাই সাধারণ মানুষ। এখানে যারা বেড়াতে আসে তারাও সাধারণ মানুষ। এত কঠিন সিস্টেম হলে কেউ আসতেই পারতো না, তাই নয় কি? আর এত মানুষ যখন আসে তখন আপনিও আসতে পারবো। আর আমরা তো এলাম, আমাদের কাজকর্ম কমপ্লিট। এবারে গাড়িতে উঠবো, এবারে চলে যাব হচ্ছে সোজা কান্নাম হয়ে শ্রীআন্টুর দিকে। রাস্তাটা আশা করছি খুব সুন্দর হবে। তাহলে এর পরেরগুলো রাস্তার ফুটেজ থাকবে আপনাদের জন্য। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো, এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। ভেবেছিলাম এরপর আপনাদের রাস্তা দেখাবো, কিন্তু যে কোনো ফরেন কান্ট্রিতে এলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে সেখানকার লোকাল সিম কার্ড নেওয়া। কেন, আজকে দিনে ইন্টারনেট ছাড়া, গুগল ম্যাপ ছাড়া আমরা সত্যি অসহায়, তাই তো? আর নিজের দেশে কথা বলা মানে, ইন্টারনেট থাকা মানে হোয়াটসঅ্যাপ কল। এই কাকুরবিটা, মানে আমরা তো কাকুরবিটা বর্ডার দিয়ে ঢুকলাম, এই কাকুরবিটাতে একটুখানি এগোলেই বাজার এলাকা পুরো, বুঝলেন তো? সেখানে দোকান আছে, কম বেশি নেপালি টাকায় ধরুন 600 টাকায় আপনি 25 জিবি ডেটার মতন একটা সিম কার্ড পেয়ে যাবেন। এখানে ডকুমেন্ট কি ভ্যালিড? আচ্ছা, তার আগে বলি যে 600 নেপালি টাকা মানে মোটামুটি ভারতীয় টাকায় কত? ভারতীয় 100 টাকা হচ্ছে এখানে 160 টাকা, ঠিক আছে? তাহলে মোটামুটি ধরুন ওই কম বেশি 400 টাকা মতন, 410 টাকা মতন পড়বে। 410 টাকায় আপনার 25 জিবি ডেটা। আমাদের দলেই অনেকে আছে যারা ওই 3000 টাকা দিয়ে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এনেছে 5 দিনের জন্য। করার প্রয়োজন পড়বে না, যদি না আপনার নিজের ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হয়, যে প্রচুর ফোন আসবে আপনার। এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখি, সেটা হচ্ছে আরসির ক্ষেত্রে আরসি স্মার্ট কার্ডটাই কিন্তু এখানে লাগছে। যদি স্মার্ট কার্ডটা না লাগে, মানে না থাকে, আমাদের কোভিডের সময় আপনারা হয়তো জানেন যারা গাড়ি কিনেছেন, তাদের কিন্তু ওই একটা কাগজ ধরিয়ে দিয়েছে, যেটা ওই ফর্ম 32 না কি বলে, সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করছে না। মানে অ্যাকসেপ্ট করানো গেল ফাইনালি, কিন্তু তার জন্য একটু গিফট করতে হয়েছে আর কি। তো হিন্দি নেপালি ভাই ভাই, তো আমরা ঢুকেই আমাদের দুজনকে অন্তত নেপালিদেরকে নিজেদের ভাই বলে তাদেরকে ভালোবেসে গিফটও করতে হয়েছে। দেখুন, একটু বাদে কি হবে ঠিক জানি না, তবে কাকুরভিটা বাজার থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি মহেন্দ্র হাইওয়ে ধরে। এই যে কি ভয়ঙ্কর হাইওয়ে, মানে এর আগে আমরা গাড়ি নিয়ে ভুটান গেছিলাম, ঠিক আছে? ভুটানে আপনি যেই মুহূর্তে জয়গাঁও থেকে ফুনসোলিং ঢুকবেন, আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো একটা দেশে ঢুকে গেছেন। আর এইখানে ঢুকবেন, আপনার একদম মনে হবে হয় আপনি মানে ভারতের খুব বাজে কোনো রাস্তায় চালাচ্ছেন, অথবা আপনি উগান্ডায় চলে এসেছেন। এত বাজে অবস্থা হাইওয়ের, মানে ধুলো, নোংরা, ভাঙাচোরা, জঘন্য অবস্থা। আমার কেন জানি না মনে হয় এখানে বোধহয় ভারতের পিডাব্লিউডি বোধহয় এখানে রাস্তার দায়িত্বটা নিয়েছে, তাই জন্যই এরকম অবস্থা। সিরিয়াসলি বাজে একদম। আশা করছি সামনে গিয়ে সিনিক বিউটি সত্যিই হবে, তার কারণ কান্নামার আন্টু তো খুব সুন্দর, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে তো রাস্তাটা দেখালাম, আরও দেখুন, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর।
বেশ কিছুটা কসরতের পরে আমরা এখন কিন্তু একটা খুব সুন্দর রাস্তায় এসেছি। আপনারা আবার স্ক্রিনে দেখুন, আর আমি আপনাদেরকে একটু রোড ডিরেকশনটা বুঝিয়ে দিই। কাকরবিটা থেকে কম বেশি 7 কিলোমিটার 8 কিলোমিটার ভয়ঙ্কর খারাপ রাস্তা, সোজা চলে আসবে হচ্ছে চাড়ালির মোড়ে। সেখান থেকে আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে। এই ডান দিকে টার্ন নিলে আপনি একটা কম বেশি সরু রাস্তা 3-4 কিলোমিটার পাবেন। সেই রাস্তাটাই যেরকম যাচ্ছে নাক বরাবর চালালে আপনি চলে যাচ্ছেন এই সুন্দর রাস্তাটায় পৌঁছে যাবেন। এই রাস্তাটায় সোজা চলে যাবে কান্নাম, বুঝলেন, এবং কান্নাম থেকে আবার সোজা চলে যাবে শ্রীয়ান্টু। জায়গাটা দুদিকেই হচ্ছে চা বাগান, দূরে পাহাড়, অত্যন্ত সুন্দর। আমার অনেকটা দেখে সামসিংয়ের রাস্তা বা সুলতানে খোলা রাস্তার কথা মনে পড়ছে কিছুটা। এই রাস্তাটা আমার দেখে শুকনা ফরেস্ট রোডটার কথা মনে পড়ছে, যেটা দার্জিলিংয়ের ভিডিওটা যদি আপনারা দেখেন আমার রোড ভিডিও, সেখানের সাথে খুব মিল পাবেন। আসলে দুটো না বেসিক্যালি একদম পাশে, একই টেরেন টেকনিক্যালি, জাস্ট দুটো আলাদা দেশ হয়ে গেছে। যেটা ব্যাপার হচ্ছে যে আর টোটাল বাকি হচ্ছে আমাদের শ্রীয়ান্টু যাচ্ছি তো 32 কিলোমিটার গুগল ম্যাপস দেখাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, নেপালি সিমটা ঠিকঠাকই কাজ করছে। আর এখন অবধি কিন্তু সেরকম কিছু চড়াই আমি পাইনি, তবে আমার যেটা মনে হচ্ছে যে লাস্টের পার্টে বেশ কিছুটা ভালো রকম চড়াই হবে। অনেকটা ব্যাপারটা হবে ওই কালিম্পংয়ের মতন। কালিম্পং জানেন তো, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, তিস্তা বাজার থেকে হঠাৎ করে ওই 15 কিলোমিটারের মধ্যে কালিম্পং বলে প্রচুর মানে চড়াই। মনে হচ্ছে আমার এই রাস্তাটাও সেরকম একটা হতে পারে। যাই হোক, আপনারা তো জানতেই পারবেন। তবে খুব ভালো লাগছে, পাহাড়ের ওপরে মেঘ, খুব সুন্দর লাগছে। একটু আগেই আপনাদেরকে বলছিলাম না যে ঠিক চড়াইটা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ে আসবেন আর একটু চড়াই থাকবে না, তাহলে আর অ্যাডভেঞ্চার কোথায়, তাহলে ভালো লাগে কম। এসে গেছে, মোটামুটি চড়াই পাচ্ছি, খুব যে ভয়ঙ্কর কিছু তা নয়, বাট চারিদিকের বিউটি কিন্তু খুব সুন্দর, মানে ন্যাচারাল বিউটি। সবুজটা মানে অসাধারণ লাগছে, বৃষ্টি হচ্ছে, পাহাড়ে ওপরে পুরো মেঘ, আগেও বলছিলাম, মানে সব মিলিয়ে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমরা এতজন মিলে এসেছি, সবার মানে আমার টেনশন হচ্ছে শুধু, দেখুন আমাদের সিওসিবির যারা কলকাতা শিলিগুড়ি দেখেছেন বা যারা আমার চ্যানেল রেগুলারলি দেখেন তারা জানেন আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যে কার ওনার্স ক্লাব বেঙ্গল তৈরি হয়েছে, তাদের আমাদের প্রায় 10-15টা গাড়ির এই রোড ট্রিপটা সব ফ্যামিলি নিয়ে এসছে। তার ভেতরে 2জন আছেন যারা কোনোদিন পাহাড়ে চালাননি। আমি বারবার তাদেরকেই একটু লক্ষ্য করছি যে তারা যেন সেফ থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন দেখুন, জীবনে প্রথমবার তো আমারও ছিল, কখনো মানুষ অ্যাকচুয়ালি খারাপ চালায় না, প্রথমবারে ভয় পায় বলে ভুলগুলো বেশি করে। আপনাদেরকে বলবো, যখন পাহাড়ে আসবেন তখন ভয় পাবেন না, কনফিডেন্টলি চালাবেন। যখন ওপরে উঠবেন তখন মাথায় রাখবেন, খুব খাড়া হলে ফার্স্ট গিয়ার, মোটামুটি খাড়া হলে সেকেন্ড গিয়ার, একদম কম খাড়া হলে থার্ড গিয়ার দিতে পারেন। আর যখন নামবেন, খুব ঢাল হলে ফার্স্ট গিয়ারে, মোটামুটি ঢাল হলে সেকেন্ড গিয়ারে, ওটাই চেষ্টা করবেন ইনিশিয়ালি করার। আর পায়ের ব্রেকের ওপর দিয়ে নিচে নামতে যাবেন না, তাহলে ব্রেক শু গরম হয়ে যাবে, জ্বলে যাবে, তারপরে ব্রেকই ধরবে না। এগুলো বেসিক জিনিস, ফলো করবেন, ভালো থাকবেন। তা বলুন, কথা বলতে বলতে যে রাস্তাগুলো দেখালাম কেমন লাগলো, ভালো না? তাহলে একটা কমেন্ট করে জানান যে আপনার পরের ট্রিপটা কি নেপালে হবে? শিলিগুড়ি থেকে তো একদম কাছে, হবে কি?
আমরা আপনার যত ওপর দিকে উঠছি তত হচ্ছে যেটা আপনার সেটা হচ্ছে মেঘ, মানে রাস্তায় এত মেঘ নেমে এসছে, এক এক জায়গায় সিরিয়াসলি কিছু দেখতে অসুবিধা হচ্ছে। যেরকম ধরুন এই সময়টা দেখুন দেখুন একদম যদি সামনেটাই দেখেন কিছু দেখাই যাচ্ছে না, অলমোস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। এর আগেও এরকম একটা পরিস্থিতি ছিল, তখন ক্যামেরাটা অন করে ওটা হয়নি। এইরকম ক্ষেত্রে না সব সময় খুব স্লো চালান, আর নিজের যেটা হ্যাজার্ড লাইট বা পার্কিং লাইট যেটা রয়েছে সেটাকে জ্বালিয়ে দিন। অনেকে ভাবেন হেডলাইট জ্বালাবেন। আজকালকার ওই নতুন গাড়িগুলোর প্রবলেমটা কি জানেন তো, আজকালকার ওই নতুন গাড়িগুলোতে আপনার সব হচ্ছে সাদা এলইডি লাইট, আর তাতে কিন্তু আরও মানে প্রবলেম হয় দেখতে। তাই জন্য চেষ্টা করবেন সব সময় যে স্টক হেডলাইট যদি আপনার ইয়েলো লাইট হয় সেগুলোকে চেঞ্জ করে সাদা ওই এলইডি লোকাল ওই সব না লাগিয়ে বেসিকটাতে থাকবেন। পাওয়ারটাকে একটু এনহ্যান্স করতে পারেন, কিন্তু তার বাইরে কিছু করতে যাবেন না। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। আমরা আপনার কান্নামে তো পৌঁছে গেলাম। কান্নাম থেকে শ্রীআন্টু কিন্তু খুব বেশিক্ষণের দূরত্ব নয়, কম বেশি ধরে নিন ওই 10 কিলোমিটার মতন। যদি এখন গুগল ম্যাপ দেখায়, হ্যাঁ 12 কিলোমিটার। রাস্তা কিন্তু খুব প্রবলেমেটিক নয়। এখন বিনোদা চালাচ্ছে। বিনোদা, রাস্তা কি মনে হচ্ছে? রাস্তা এখন তো খুব ভালো। হ্যাঁ, ইনিশিয়ালি কাকর ভিটার ওইখানে মানে প্লেন ল্যান্ডের রাস্তা খারাপ, কিন্তু পাহাড়ের রাস্তা কিন্তু ভালো। 7-8 কিলোমিটার পাহাড়ের রাস্তা কিন্তু ভালো, এবং জায়গাটা খুব সুন্দর। এখন তো মেঘে পুরো ঢাকা, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। পুরো চা বাগান চারিদিকে, খুব সুন্দর, অত্যন্ত ওয়েল ম্যানেজড এই জায়গাটা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর একটু দেখুন। আপনাকে শ্রীআন্টু যাওয়ার জন্য গুগল ম্যাপ কান্নাম থেকে ডান দিকে যেতে বলবে। প্রথমটা ফলস হবে। অ্যাকচুয়ালি এটার একটা বেসিক জিনিস বলে দিই, কান্নামটা ক্রস করার পরে কান্নামে একটাই পেট্রোল পাম্প আছে, ঠিক আছে? কান্নামটা ক্রস করার 2-3 কিলোমিটার বাদে পাবেন। সেই পেট্রোল পাম্পটা ঠিক 200-250 মিটার বাদে একদম শার্প রাইটে, মানে ধরুন রাস্তাটা এরম যাচ্ছে তো, ঠিক এইরমভাবে একদম নিচের দিকে একটা ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে আপনাকে নেমে আসতে হবে। রাস্তাটা নিচের দিকে নামছে, ঠিক আছে? তার ঠিক উল্টো দিকে একটা ওই বাইক সারাইয়ের দোকান আছে, বাইক ওয়াশিংয়ের দোকান আছে। ওই গলিটা দিয়ে আপনাকে, মানে গলি মানে কি, ধরুন রাস্তাটা এরম চলে যাচ্ছে, আবার দেখাচ্ছে, ধরুন এরম চলে যাচ্ছে রাস্তাটা, আর ঠিক এরকম একটা শার্প এরমভাবে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে? ওই রাস্তাটা মানে টোটকাটা কি, টোটকাটা হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের থেকে 200-250 মিটার বাদে, ঠিক আছে? এই একটাই পেট্রোল পাম্প আছে কিন্তু কান্নামে। আজকে 2025 সাল, অন্তত আজকের দিনে একটাই আছে। শেষ পর্যন্ত আমাদের যুদ্ধ জয়। শেষ পর্যন্ত আমরা শ্রীআন্টুতে পৌঁছে গেছি। এটা হচ্ছে খাড়কা কটেজ। আমরা এখানে রয়েছি 5 জন, বাকি কয়েকজন ওই ওপরের একটা কটেজে, কেউ কেউ নিচের সাদা বাড়িটাতে। আমাদের টোটাল 15টা ঘর লেগেছে, 15টা গাড়ি এসছে। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শ্রীআন্টুটা কেমন। এখানে একটা দূরে একটা জায়গায় পুজো হচ্ছে, বুঝলেন তো, তার গানও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখন।
সব ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকে যেটা করব, এখন রেস্ট নেবো। কালকে সারা রাত্রি শিলিগুড়ি অবধি চালিয়েছি কলকাতা থেকে, তারপরে আজকে এখন প্রায় দুপুর 2টো বাজে। তো এখন খুব ক্লান্ত। আজকে এতজন আছি আমরা, সব তো আমাদের পরিবার বন্ধু শিবির। আজকে আড্ডা মারবো, গল্প করবো সন্ধ্যেটা। ওইগুলো তো আমি ভিডিও করি না, পার্সোনাল মোমেন্টস আমার ভিডিও তুলতে ভালো লাগে না। তবে হ্যাঁ, সিয়ান্টু আর কার নাম খুব ভালো করে ঘুরবো। এই সিরিজটা দেখবেন, ছোট্ট ছুটিতে বিদেশ ভ্রমণ হয় এবং নিজের দেশের মতন খরচাতেই হয়। সকলে ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।